হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সবুজ আয়নের পথে। আমার হাতে যে গাছটা রয়েছে এটা নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন। এটা কেশুত্তা পাতা নামে পরিচিত। গ্রামাঞ্চলে ছোট ছোট মেয়েদের বেশিরভাগ পরিবারের বড়রা এই কেশুত্তা পাতাটাই চুলে মাখিয়ে দেয়, কারণ এটা মাখলে নাকি ঘন এবং কালো চুল হয়। আমাদেরকেও ছোটোবেলায় আমাদের পরিবারের বড়রা অবশ্যই মাখিয়েছিল এবং আমরা এখনও মাঝে মধ্যে ইচ্ছে গেলেই এটাকে বেটে চুলে মেখে নিই। আর আমি এখান থেকে এগুলো কী তুলছি বলুন তো? হিংচে। এ দেখুন কতগুলো হিংচে তুলে নিয়েছি আমি। চলুন এবার ওদিকে আমার কিছু শাকসবজি তুলে নিই। দেখেছেন কি সুন্দর ব্রোকলি হয়েছে আমার বাগানে। এই প্রথমবার এত সুন্দর ব্রোকলি হয়েছে। ব্রোকলিগুলো সত্যিই ভালো। আর দেখুন এখানটায় যে আলু লাগিয়েছিলাম সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। এই দেখুন আলুগুলো কীরকম হয়ে গেছে এবং আলুগুলো বেরিয়ে যাওয়ার জন্য সবুজ হয়ে যাচ্ছে, তাই মাটি চাপা দিয়ে দিলাম। এখানে দেখুন কি সুন্দর বিট হয়েছে। এখান থেকে এর আগে অনেকগুলো বিট তুলে নিয়েছি আমি। আর এদিকটাতে রয়েছে পেঁয়াজ কলি। আর এখন এই যে এখানে মূলো শাকটা লাগিয়েছিলাম, সেই মূলো শাকগুলো খাওয়া হয়নি, তার বীজ হয়ে গিয়েছে। এখন সেগুলোই আমি তুলে নিচ্ছি। এখান থেকে পরবর্তী সিজনের জন্য মূলোর অনেক বীজ আমি সংগ্রহ করে নেব এবং এই বীজগুলো দিয়েই আমি আবারও মূলোর গাছ তৈরি করতে পারবো। আমার মতো আপনারা যারা গাছ লাগাতে ভালোবাসেন বা গাছ লাগান, তাদের কার কার এই মূলোর বীজ সংগ্রহ হয়ে গিয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এই মূলোর বীজগুলো সংগ্রহ করা এমন কিছু কষ্টের কাজ না। এগুলোকে রোদে রেখে দিয়ে অল্প শুকনো করে একটু হাতে ঘষে নিলেই বীজগুলো বেরিয়ে যাবে। আমি তো এইভাবেই বীজ সংগ্রহ করি। দেখেছেন কতগুলো মূলোর বীজ পেয়েছি আমি। এগুলো হাতে করে ঘষে নিয়ে আমি এ থেকে অনেকগুলো মূলোর বীজ পেয়ে যাব। আশা করছি এতেই আমার পরবর্তী বছরের জন্য মূলো গাছ যথেষ্ট। দেখুন এদিকটা তো এখন রয়েছে অনেকগুলোই গাছ। আর এটা কি গাছ বলুন তো? পান। দেখেছেন বন্ধুরা, পান লাগিয়ে রেখেছি আমি। পানেরও ভীষণ উপকারিতা রয়েছে। ছোটোবেলায় আমাদের যদি কখনো আমাশয় হয় বা পেট কনকন করতো, পেটের যন্ত্রণা হয়, যেটাকে আমরা বলা হয় যে পেটের যন্ত্রণা, পেট ফাঁপ, তখন ওই পানের পাতা বেটে খাওয়ালে ওর রসটা নাকি ভীষণ উপকারী। আর এটা দেখুন একটা কুমড়োর গাছ, কি সুন্দর কুমড়োর গুটিও এসে গিয়েছে। আর এই গাছটা কোথায় রয়েছে দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এই যে এইখানে একটা বস্তার মধ্যে রয়েছে। বেশিরভাগ গাছই আমার সিমেন্টের বস্তাতেই দেওয়া রয়েছে। এই দেখুন সিমেন্টের বস্তাতে, এই দেখুন গাছটার গোড়া। এখানে একটা নয় 4-5টা গাছ রয়েছে, তবে এই একটা গাছ খুব সুন্দর হচ্ছে। চলুন এবার দেখাই আপনাদের বস্তায় আলু। সিমেন্টের বস্তাতেও আমি আলু লাগিয়েছি। দেখুন সেই বস্তার মধ্যেও আলুগুলো খুব সুন্দর হচ্ছে। আপনাদের খুলে একটা আলু দেখাই। দেখেছেন এই যে আলুটা, এই বস্তার মধ্যেই এই আর ছোটো ছোটো আলু হচ্ছে। এবং এই যে বৃষ্টিটা হয়ে গেল তার জন্য দেখছি আলুগুলো একটু পচে যাচ্ছে। সিমেন্টের বস্তায় এভাবে যে আলু হবে আমি ভাবতে পারিনি, কিন্তু দেখেছেন ছোট্ট ছোটো আলুর গুটি ধরে গিয়েছে। দাঁড়ান একটা অন্য বস্তাতেও দেখাই আপনাদের। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এই যে দেখুন কত সুন্দর আলুগুলো ধরেছে, দেখছেন? আশা করি এই বস্তা থেকেও আমি অল্প পরিমাণে হলেও আলু পাবো। যদিও গাছগুলো আমি শাক খাওয়ার জন্য লাগিয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম অল্প আলু হলেই বা ক্ষতি কী। এদিকে দেখুন এই যে বস্তাগুলোর মধ্যে টমেটোর গাছগুলো দিয়ে রেখেছি, তাতেও দেখুন কি সুন্দর টমেটোগুলো ধরেছে, দেখছেন? এখন আমি গাছ লাগাতে গিয়ে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছি, মাটিতে গাছ করার প্রচুর পরিশ্রম লাগে, কিন্তু এই বস্তার মধ্যে গাছ করতে কোনো পরিশ্রম লাগে না। একবার বস্তার মধ্যে সবজি পচা অথবা কিছু পাতা পচা, খড় এসব দিয়ে বস্তাটা ভরে নিয়ে আপনার গার্ডেনের যত কিছু নোংরা আবর্জনা যেগুলো পচনীয় বা পচনশীল, সেগুলো ভরে আপনি যদি লাগিয়ে নেন তাহলেই হবে। সেই জিনিসগুলোর ওপর অল্প একটু মাটি দিয়ে অথবা গোবর সার দিয়ে গাছ লাগালেই যথেষ্ট। এই যে দেখুন মাটিতেও লাগিয়েছিলাম আমি ব্রোকলি, তাই আজকে ব্রোকলিটা তুলে নিচ্ছি। এর আগে এখান থেকে আমি অনেকগুলোই ব্রোকলি তুলে নিয়েছি এবং আজ দেখুন এই ব্রোকলিটাও তুললাম, আরেকটা তুলে নেব। ব্রোকলিগুলো আমার এখানে ভালোই হয়েছে, কিন্তু আমি যেহেতু সার বীজ দেই না, তাই একটু পোকার উপদ্রব রয়েছে আমার বাগানে। কীটনাশক স্প্রে করলে পোকাগুলো হয়তো মারা যাবে, কিন্তু সেই কীটনাশক দেওয়া শাকসবজিটা খাওয়াটাও শরীরের জন্য ঠিক না। তাই যতটা সম্ভব অর্গানিক উপায়ে আমি গাছগুলো করার চেষ্টা করি।
শুধুমাত্র নিম পাতা ভেজানো জল অথবা হলুদ গুঁড়ো বা খাবার সোডা ওটা গুলিয়েই আমি বেশিরভাগ সময় এই গাছগুলোর উপর ছিটিয়ে দিই, অথবা অল্প একটু শ্যাম্পুকে জলে গুলে এর উপর দিয়ে দিই। শ্যাম্পু জলে গুলে দিলেও কিন্তু খুব ভালো কাজ হয়। দেখুন, গরমের সবজির বীজ বপন শুরু হয়ে গেছে, গাছগুলোও বড় হয়ে গেছে, কিন্তু পরের বছরের জন্য শীতের যে শিম গাছ সেটাও দেখুন এখন তৈরি। আপনারা যারা পরের বছর খুব তাড়াতাড়ি সিম পেতে চান তারা এই গরমের শুরুতেই সিমের বীজটা লাগিয়ে দেবেন। এমনিতেই সিমের বীজ বেরোতে অনেকটা সময় নেয়, তারপর আবার গাছগুলো বড় হতেও প্রচুর সময় নেয়। যারা শীতের প্রথমেই সিম খেতে চান তাদের গরম পড়ার সঙ্গে সঙ্গেই সিমের গাছ লাগানো উচিত। আমার ঠাকুমা একটা কথা বলতো, বৈশাখ মাসের পহেলা বৈশাখ নাকি সিমের বীজ বপন করতে হয়। এটা আমরা সেই প্রথম থেকে ঠাকুমার কাছেই শুনে এসেছি। তাই আমি বলবো, আপনারা যারা সিমের গাছ এখনও পর্যন্ত বসাননি তারা সিমের বীজ বসিয়ে দিতে পারেন, অথবা বৈশাখ মাসের পহেলা বৈশাখও বসাতে পারেন। তবে আমি একটু আগেই বীজটা বসিয়ে দিয়েছি, কারণ সিমের গাছটা তৈরি হতে প্রচুর সময় নেবে। দেখুন, আমি এখান থেকে অনেকগুলোই কপি তুললাম। ফুলকপিগুলো সব তুলে নিচ্ছি, কারণ ফুলকপিগুলো সব নষ্ট করে দিচ্ছে পোকাতে। আর যেহেতু গরম ফুটে গেছে তাই কপিগুলোর অবস্থাও খারাপ। হঠাৎ করে গরম পড়ে যাওয়ায় সমস্ত সবজিগুলোই নষ্ট হয়ে যাচ্ছে। শীতের সবজি গরমের সময় খুব একটা ভালো থাকে না। শীতের সবজিগুলো শীতের সময়ই ভালো, এবং গরমের সবজি সেগুলো তো আলাদা। এবারে এই শীতের সবজি তুলে এখানে গরমের সবজি লাগাবো আমি, কিন্তু তার আগে এখানটায় মাটি ফেলে এখানটাকে সুন্দর করে নেওয়ার ভীষণ ইচ্ছে। যেহেতু এখানটায় লম্বু গাছ ছিল এবং লম্বু গাছের গোড়াগুলো এখনও রয়েছে, আমি গাছগুলো কেটে এখানে এই সবজি লাগিয়েছি। সেহেতু মাটি ফেলে ওই গোড়াগুলোকে আগে প্রথমে আমাকে ভরিয়ে নিতে হবে, এবং তারপর তার উপর যদি গাছগুলো লাগাই তবেই আমি এখানটায় ভালোভাবে সবজি ফল ফুল করতে পারবো। তার আগে তো আমি পারবো না, কারণ ওই বড় বড় গাছগুলো এই মাটিটার উর্বরা শক্তিকে সম্পূর্ণভাবেই নষ্ট করে দিয়েছে। তাছাড়া বর্ষার সময় এখানে বৃষ্টির জলেও ডুবে যায়। আমার প্রথমের ভিডিওতে আমি হয়তোবা আপনাদের সামনে অল্প স্বল্প কিছু ক্লিপ তুলে ধরেছিলাম যে বর্ষার সময় এইখানটায় 1 হাঁটুর ওপর জল হয়ে যায়। তাই বর্ষার সময় আমাকে এখানে গাছগুলোকে টিকিয়ে রাখার জন্য একটু তো মাটি ফেলতেই হবে। তাই এখন কয়েকদিন এই গাছগুলো আমি আর আপনাদের সামনে দেখাতে পারবো না, কারণ এগুলো সবই তুলে নেব এবং তুলে নিয়ে এখানে আমি মাটি ফেলবো। হয়তো সেই মাটি ফেলার ভিডিওটা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো, এবং এই জায়গাটাকে আমি কিভাবে সংরক্ষণ করি বা এটাকে আমি কিভাবে সুরক্ষিত করি, আমার কিভাবে গাছ লাগাই, সেটা আপনারা আমার পরবর্তী ভিডিওগুলিতে অবশ্যই দেখতে পাবেন। আর দেখুন, এই যে আমার পাশে এখানগুলোতে কত আমের গাছ লাগিয়ে রেখেছি আমি। এখানে সব রকমেরই আমের গাছের ভালো ভালো আমের গাছ লাগানো রয়েছে, বিভিন্ন রকমের ফলের গাছও আমি লাগিয়েছি। প্রায় 50টার ওপরে ফলের গাছ রয়েছে আমার এখানে। আর মিয়াজাকি, কাটিমন, লাল আতা, লাল বাতাবি, লাল জামরুল, লাল পেয়ারা সমস্ত কিছুই লাগিয়ে রেখেছি আমি। দেশি বিদেশি বিভিন্ন ফল, মালবেরি, যতগুলো ভালো ভালো জাতের ফল সবই লাগিয়েছি, এবং এই অল্প জায়গার মধ্যেও আমি আরও বিভিন্ন রকমের ফল লাগাবার ইচ্ছা রেখেছি। জায়গাটা আমার খুবই ছোট, কিন্তু আমার স্বপ্নটা অনেক বড়, লক্ষ্যটাও অনেকটাই। আমি এইটুকু জায়গার মধ্যেই আমার প্রয়োজনে সব কিছুই করে নিতে চাই। তাই আমিও আপনাদের বলবো, আপনাদের বাড়ির পাশে, আপনাদের বাড়ির সামনে, উঠোনে হোক বা ছাদে, যেখানে যতটুকু জায়গা পড়ে রয়েছে সেই জায়গাটাকে নষ্ট না করে আপনারা এইভাবে অল্প স্বল্প কিছু শাকসবজি, ফল অথবা ফুল লাগিয়ে নিতেই পারেন। গাছ লাগালে মনের শান্তি, মনের মধ্যে এক অপূর্ব প্রশান্তি নেমে আসে। সবুজের মধ্যে থাকতে কেনা ভালোবাসি আমরা সবাই সবুজের মধ্যে থাকতে ভীষণ ভালোবাসি, এবং সবুজ যে দিকে দৃষ্টি নিক্ষেপ করা আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। আমরা যদি সবুজের দিকে তাকিয়ে থাকতে পারি কিছুক্ষণ সময়, অথবা সকালে ঘুম থেকে উঠে যদি আমরা সবুজ গাছের দিকে বা দুর্বা ঘাসের ওপর হাঁটি,
অথবা কোনো সবুজ পাতার দিকে তাকিয়ে থাকি, তাহলে আমাদের শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে এবং চোখের দৃষ্টিশক্তি বহুগুণ বৃদ্ধি পায় এবং মনেরও অনেক প্রশান্তি। তাছাড়া আমরা কে না সবুজ ভালোবাসি বলুন? গাছপালা, ফুল, ফল, সবজি সবটাই আমরা প্রত্যেকেই ভালোবাসি। আমি তো যথেষ্ট ভালোবাসি, তাই আমি এইভাবে গাছপালা লাগিয়েই যাই। সেই ছোটোবেলা থেকেই গাছের প্রতি আমার এক ভীষণ নেশা। পৃথিবীতে আর কোনো কিছু নেশা নেই আমার, কিন্তু এই গাছপালা লাগানোটা এটা যেন মানে মানুষের মদের নেশার থেকেও বড় নেশা আমার কাছে। অনেক মানুষ তো অনেক কিছুই নেশা করে বলুন, প্রত্যেকটি মানুষেরই বিভিন্ন রকমের নেশা রয়েছে, আর আমার দুটো নেশা, এক গাছপালা লাগানো আর দুই গল্পের বই পড়া। অবশ্য টুকটাক লিখতেও ভালোবাসি আমি এবং অল্প স্বল্প একটু লেখালেখিও করি। প্রতিলিপি অ্যাপসে আমি গল্প লিখি, সেটাও আমার ভীষণ নেশা। তবে এই গাছপালা লাগানোর নেশায় এখন সেই নেশাটা কিছুটা হলেও স্থগিত রয়েছে, মানে আমি সময় পাই না। মাঝে মাঝে আমার মনে হয় যে এই সময় 24 ঘন্টার থেকে যদি আমাদের দিনটা আরও বড় হতো, তাহলে মনে হচ্ছে আরও একটু বেশি ভালো হতো। দেখেছেন আমার বাগানে সবচেয়ে বড় ফুলকপি, দি বিগেস্ট কলিফ্লাওয়ার অফ মাই গার্ডেন। না বন্ধুরা, আপনাদের সঙ্গে একটু রহস্য করলাম। স্মল কলিফ্লাওয়ার দেখেছেন, একটা একটা ফুলকপি এত বড় হয়েছে যে আমি হাতে ধরতেই পারছি না। যাই হোক, নিজের বাগানের সবজি নিজের হাতে কষ্ট করে লাগানো এবং নিজের কষ্টের ফসল, সেটা যতই ছোট হোক, যতই খারাপ হোক, তার মতো ভালো আর কিছুই নেই। নিজের জিনিসটাই যেন আলাদা এক অনুভূতি দেয় আমাদের মনে। অন্যদিকে না তাকিয়ে নিজের উপার্জনের ফল লাভ করার যে আলাদা এক আনন্দ আছে, সেটা যে লাগায় সেই জানে। কষ্ট করে যে ফসল বনে সেই বোঝে তার ফসল উৎপাদন হওয়ার আনন্দটুকু। দেখুন কতগুলো সবজি হারভেস্ট করলাম আমি। আমার এখানে 10 রকমের সবজি আমি হারভেস্ট করে নিয়েছি। চলুন এবার বাড়ি ফেরা যাক। আর এই যে তুলে নিয়েছি মূলোর বীজ, মূলোর বীজটাকেও নিয়ে যাই। চলুন বাড়িতে নিয়ে গিয়ে ওটাকে হাত দিয়ে মেরে ওটা থেকে বীজটা আমি সংরক্ষণ করে রেখে দেব। এবং গরমের সময়েও মূলো শাক লাগাতেই পারি। আগের বছর বৈশাখ মাসে আমি এই জায়গাটাতে মূলো শাক লাগিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। তবে গরমে মূলোর শাকটা করা একটু কঠিন ব্যাপার, আর শীতে এগুলো সত্যিই কোনো ব্যাপার না। আমি এখন আমার নিচের বাগান থেকে চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসে দেখুন আপনাদের দেখাই, এখানে আমার ছাদ বাগানে যত টব তাকে আমি নিচে নামিয়েছি। আর এই যে আগের দিন ক্যাপসিকামটা তুলেছিলাম, এটা বীজের জন্য রেখেছিলাম, পেকে লাল হয়ে গেছে। আর এদিকে দেখুন ক্যাপসিকামগুলো কি সুন্দর হচ্ছে। এগুলো সবই ছাদ বাগানে ছিল, সব কিছুই গরমের জন্য ছাদ বাগান থেকে নিচে নামিয়ে নিয়ে এসেছি। এবং ওই বাড়িতেও নিচের বাগানেও আমি অনেক গাছ মাটিতে লাগিয়ে দিয়েছি। চলুন আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো এক ছোট্ট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।